बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজিদুর রহমান, প্রভাষক দর্শন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার সিলেটের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায়, সর্বশেষ অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে একটা ক্লাস নেব। তো চলে যাই শুরুতে প্রতীকী যুক্তিবিদ্যায়। অধ্যায়টার নামই হলো প্রতীকী যুক্তিবিদ্যা। এই প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীক কি এটা সম্পর্কে আগে আমি ধারণা দিতে চাই। প্রতীক হলো এক ধরনের সাংকেতিক চিহ্ন, যে চিহ্নের সাহায্যে কোনো বক্তব্যকে সংক্ষিপ্ত করা হয়, ছোট আকারে প্রকাশ করা হয়। যেমন তোমাদের এই চিহ্নটাকে জয়সূচক চিহ্ন বলা হয়। আমি যদি কোনো প্রশ্নে উত্তর সঠিক হলো কিনা যদি এইরকম চিহ্ন দিই, এটা তোমরা বুঝো যে এটা হলো সঠিক হয়েছে। আর সঠিক হয়েছে না লিখে আমি লিখি সঠিক হয়েছে না লিখে কি লিখলাম, এটা দিয়ে কি বোঝায়? ভুল হয়েছে, ভুল, উত্তর সঠিক হয়নি। তাহলে এগুলো হলো প্রতীক। এই জিনিসগুলো হলো প্রতীক। প্রতীক মানে চিহ্ন, সাইড, সাংকেতিক চিহ্ন, অর্থাৎ ছোট একটা চিহ্ন দিয়ে বোঝা যায়। ভাষাকে সংক্ষিপ্ত করার দায়িত্ব প্রতীকের। প্রতীকের সাহায্যে ভাষাকে সংক্ষিপ্ত করা যায়, সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা যায় ভাষাকে। অর্থাৎ ভাষাকে আমরা সংক্ষিপ্ত করে বলবো প্রতীকের সাহায্যে, প্রকাশ করব প্রতীকের সাহায্যে। তো যাই হোক, এটা হলো প্রতীক। প্রতীকের কিছু বৈশিষ্ট্য বলি, বা প্রতীক ব্যবহারের যে উপকারিতা, উপযোগিতা, এগুলোর সম্পর্কে কিছু বলি। প্রতীকের উপযোগিতা হলো প্রতীক বক্তব্যকে সংক্ষিপ্ত করে। এক নম্বর উপযোগিতা, গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা হলো বক্তব্যকে সংক্ষিপ্ত করে। এক নম্বর হলো বক্তব্যকে সংক্ষিপ্ত করে। এটা হলো প্রতীকের একটা বৈশিষ্ট্য, যে প্রতীকের সাহায্যে যে চিহ্নটা দেখাইলাম, এই চিহ্নটা কি বোঝা যায়? যে বক্তব্যকে সংক্ষিপ্ত করা যায় প্রতীক ব্যবহারের সাহায্যে। কত বড় কথা না লেখে, জাস্ট সংক্ষেপে আমি উত্থাপন করলাম, ওটা হলো প্রতীকের একটা উপযোগিতা। প্রতীকের আরেকটা উপযোগিতা হলো বক্তব্যকে স্পষ্ট করে। অর্থাৎ বাংলা কথাবার্তার মধ্যে কিছুটা জড়তা আছে, কিছুটা ভুলভ্রান্তি থাকে, এগুলো স্পষ্ট করে তুলে ধরতে পারে প্রতীক দিয়ে। এই যে সঠিক হয়েছে, একই জনের উচ্চারণের ভিন্নতা আছে, বিভিন্ন বিশেষ করে আঞ্চলিকতা বলে কিছু কথা আছে। আঞ্চলিকতার টানেই কিন্তু একটা কথাকে আরেকভাবে উচ্চারিত হয়। এটা অনিচ্ছা সত্ত্বেও হয় অনেকের, কিন্তু এটা আঞ্চলিকতার কারণেই হয়। তো ওইগুলা এখানে প্রভাব ফেলবে না। এখানে বক্তব্যকে স্পষ্ট করা হবে। প্রতীকের সাহায্যে আসলে বক্তব্য স্পষ্ট হয়। সবাই এটাকে ক্রস চিহ্ন বলে, এটাকে সঠিক চিহ্ন বলে, এটা আমরা জানি। এটা বলে সহজ হয়ে গেল। যে যে ভাষায় বলুন, এটা বোঝানোর জন্য আসলে স্পষ্ট হয় প্রতীকের সাহায্যেই। প্রতীকের সাহায্যেই বক্তব্যকে স্পষ্ট করা যায়।
তারপরে আরো বলতে পারি আমরা প্রতীকের উপযোগিতায় বা প্রতীকের গুরুত্ব ক্ষেত্রে যে প্রতীক ব্যবহারে সময় কম ব্যয় হয়, সময় কম ব্যয় হয়, অর্থাৎ সময়টা কম লাগে। এর কথা ভুল হয়ে গেল, সময় কম ব্যয় হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। দেখো আমি লিখলাম, আমি একটা প্রতীকের উদাহরণ দিয়ে ফেলি। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়নি অতএব মাটি ভিজে। অর্থাৎ মাটি ভিজার শর্ত হলো বৃষ্টি পড়া বা বৃষ্টি হওয়া। বৃষ্টি হইলেই মাটি ভিজবে, যেহেতু বৃষ্টি হয়নি অতএব মাটি ভিজেনি। এটা একটা যুক্তি। একে প্রতীকের সাহায্যে আমি সংক্ষিপ্ত করে, ছোট করে, স্পষ্টভাবে বর্ণনা করতে পারি। বৃষ্টি হয়কে ধরলাম পি, আর মাটি ভিজাকে ধরলাম কিউ। তাহলে আমরা এই যুক্তিটা দাঁড় করাইতে পারি যে পি নাল কিউ, বৃষ্টি হয়নি কিউ। কত বড় জায়গা নিয়েছে, এখানে কত ছোট সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হলো। এটা আমি কেমনে এটাকে নাল বলা হয়, পি নাল কিউ কেমনে লিখলাম, ঢেউ পি অতএব ঢেউ কিউ, এটা কেমনে লিখলাম এটা সম্পর্কে এখন একটু পরে বলবো। আগে জাস্ট তোমার ওই বৈশিষ্ট্যগুলা বলে ফেলি, তারপরে এই লাইনে আসবো কেন হলো এরকম, এটা ডিটেইলে পরে আসছে, আগে এটা শেষ করি। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমি পাইলাম, আরো বৈশিষ্ট্য আছে অনেকগুলা আছে, উপকারিতা অনেকগুলো আছে প্রতীকের। প্রতীকের উপকারিতা আরো আছে। 4 নম্বর ধরো যে বাক্যের দুর্বোধ্যতা দূর হয়। প্রতীক ব্যবহারের সাহায্যে আমরা বাক্যের দুর্বোধ্যতা বা জটিল যে শব্দগুলো আছে এই শব্দগুলো পরিহার করতে পারি, দিয়ে স্পষ্টভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আরো বলতে পারি বৈশিষ্ট্য অনেকগুলো আছে, আসলে বৈশিষ্ট্য অনেকগুলো হয় বা উপকারিতা বহুত আছে, প্রতীকের উপকারিতা শেষ নেই। যাই হোক আরেকটা লিখে ফেলি, সাবলীল ভাষায় বক্তব্যকে প্রকাশ করা যায়। এটা আমরা বলতে পারি সাবলীল ভাষায়, সহজ সরল ভাষায় বক্তব্যকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়। এই সমস্ত জিনিসগুলো ছিল প্রতীকের ব্যবহার, প্রতীকের উপযোগিতা ও উপকারিতা। ঠিক আছে, তখন আমরা সাধারণত ব্যাকরণে যেটাকে বাক্য বলি এটাকে প্রতীকী যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বচন। এই বচন দুই ধরনের, প্রধানত বচন হলো দুই ধরনের, একটা হলো সরল বচন আর একটা হলো যৌগিক বচন। সরল বচনের একটা উদাহরণ দিলে আমি কলেজে যাই, এটা হলো সরল বচন, সরল বাক্য, সাদা মাটাদের বাক্য, সরল বাক্য। তাকে এখানে তো যুক্তিবিদ্যার ভাষায় বাক্যগুলোকে বচন বলা হয়।
তো সাদামাটা বাক্য বা বচন হলো সরল বচন। যেমন আমি কলেজে যাই, এখানে কোনো পেজ ঘুষ কোনো কিছু নাই, অর্থাৎ যুক্ত নাই কোনো কিছু। আর যৌগিক বচন হলো 5 ধরনের। কয় ধরনের? 5 প্রকার। যৌগিক বচন হলো 5 প্রকার, যেখানে যুক্ত থাকে। যৌগিক মানে হলো যুক্ত, সংযুক্ত করা, একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া, বিভিন্ন কথাবার্তায় জুড়ে দেওয়া। যেমন 1 নাম্বার হলো এই যৌগিক বচনের প্রকারগুলো দেখাচ্ছে। সংযোগী, ঠিক আছে, সংযোগী বচন। এর প্রতীক চিহ্ন হলো ডট। ইংরেজিতে ডট বলে, ডট মানে হলো বিন্দু, ফোঁটা। ডট মানে হলো ফোঁটা। আর আমরা যেটাকে বিন্দু বলি সচরাচর, ওই ডট চিহ্নটা হলো সংযোগিক বচনে। এই ক্ষেত্রে যুক্ত থাকবে ও এবং আর। যেমন ও এবং আর দিয়ে দুটো বাক্য যদি যুক্ত হয় কখনো, যেমন রহিম ও করিম বাজারে যায়, এখানে ও দিয়ে কিন্তু রহিম বাজারে যায়, অনুরূপভাবে করিম বাজারে যায়। দুইটাকে রহিম ও করিম বাজারে যায়, গন্তব্য যেহেতু একই দিকে একই জায়গায়, সুতরাং ও দিয়ে যুক্ত করা যায়, কানেকশন করা যায়, এবং দিয়ে করা যায়। এই দুইজন কাকে যদি বা দুইটা বাক্যকে যদি একত্রিত করা হয় ও এবং কিংবা আর দ্বারা, এইটাকে বলা হয় সংযোগী বচন। এর প্রতীক রূপ হলো বিন্দু, ডট, ফোঁটা। এটা দিয়ে তাকে প্রতিজ্ঞায়িত করা যায়। তার মানে কি, যেখানে যেখানে ও দ্বারা যুক্ত হবে, এবং দ্বারা যুক্ত হবে, আর দ্বারা যুক্ত হবে, ওইটাকে আমরা বলবো ফোঁটা দিয়ে, ডট দিয়ে। বুঝতে পারছো? ডট দিয়ে আমরা প্রকাশ করব তাকে, আমরা ফোঁটা দিয়ে, বিন্দু দিয়ে আমরা প্রকাশ করব। তারপরে হলো 2 নম্বরে আসি, বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের চিহ্ন হলো, এটাকে ফলা বলা হয়, ভেল, ইংরেজিতে ভেল বা ফলা, আমরা বলা হয় ফলা। এই ফলাকে এখানে চিহ্ন থাকে কি বলবো, বা, অথবা, কিংবা, আরেকটা আছে হয়, নয়তো, হয় নয়। এটা হলো যেমন হয় নয়, যেমন উদাহরণ দিই, বুঝে দিলাম। এখানে লিখে দেবো, বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। হয়নি মাটি ভিজে। যাই হোক, এটার উদাহরণ দিয়ে দেখাই তোমাকে, তোমরা দেখলে বুঝবে। আমি অথবা আমার ভাই যাব। আচ্ছা, আমি নয়তো ভাই হতে যাবে। দেখো, এই দুটো বাক্যের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই। এখানে যুক্ত হচ্ছে কি, আমি অথবা আমার ভাই দাওয়াতে যাবে, অথবা দিয়ে যুক্ত করা হয়েছে। যেহেতু অথবা দিয়ে যুক্ত করা হয়েছে, এটাকে আমরা বলবো বৈকল্পিক বচন। এই বৈকল্পিক বচনে এই জায়গায় আমি যদি আমিকে যদি ধরি পি আর আমার ভাইকে যদি ধরি কিউ, তাহলে আমরা বলতে পারবো পি ফলা কিউ।
অর্থাৎ অথবা জায়গায় আমরা শুধু খোলা বসা, অথবা এরকম যদি হয় নয়তো হয় আমি নয়তো আমার ভাই দাওয়াতে যাবে, তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারবো আমি যদি ধরি পি, আমার ভাইকে যদি ধরি কিউ, তাহলে পি ফলা কিউ। কেননা হয় দিয়ে আনবো এবং নয়তো যদি মাঝখানে থাকে তাহলে আমরা বৈকল্পিক বচন বলি। বৈকল্পিক মানে হলো বিকল্প, একটার বিকল্প আরেকটা, অর্থাৎ আমার বিকল্প আমার ভাই, দুইজনের মধ্যে কিন্তু একজন যাব, একসাথে দুইজন যাব না। তার মানে হয় আমি অথবা আমার ভাই বা আমার ভাই, অর্থাৎ একজন যাবে, দুইজন আমরা কিন্তু যাব না। দুইজনেরই কথা উল্লেখ করা হয়েছে, বাট যাব আমরা একজন। এইটিকে বলা হয় বৈকল্পিক বচন। ক্লিয়ার তোমরা? এই আচ্ছা, 3 নম্বর লিখি প্রাকল্পিক বচন। 3 নম্বর হলো প্রাকল্পিক। প্রাকল্পিক বচনের সাইনটা হলো না, এই না হলো প্রাকল্পিক বচনের সাইন। এই জায়গায় এই যে না লিখছি, এই নামটা হলো প্রাকল্পিক বচন। একে যদি তাহলে, যদি তাহলে যদি দিয়ে আরম্ভ হয়, মাঝখানে তাহলে বা তবে থাকে, তাহলে ওই বচনটিকে আমরা প্রাকল্পিক বচন। একে আমরা নাল দ্বারা প্রকাশ করি। যেমন এখানে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, তবে আর তাহলে এক কথা, তবে আর তাহলে একই কথা। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তাহলে বৃষ্টি হওয়াকে যদি কি ধরি, মাটি ভিজাকে যদি আমরা কিউ ধরি, তাহলে আমরা দেখতে পারি যে দেখছি এখানে পি নাল কিউ। ক্লিয়ার তোমরা? অর্থাৎ এরকম যদি কোনো সিম্বল পাওয়া যায়, এরকম যদি কোনো বাক্য পাওয়া যায় যুক্ত হচ্ছে যদি দিয়ে আরম্ভ হয়, মাঝখানে তাহলে থাকে বা তবে থাকে, ওই বাক্যটাকে বলা হয় প্রাকল্পিক বচন বা শর্তমূলক বচন। থেকে এর আরেক নাম হলো শর্তমূলক বচন। কেননা এটা কিন্তু শর্তযুক্ত। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, মানে বৃষ্টি যদি না হয় জীবনেও মাটি ভিজবে না, এরকম শর্ত না। যদি ভালো মতো পড়াশোনা করো পরীক্ষায় পাস করবে, মানে কি পরীক্ষায় পাশের শর্ত হলো ভালো মতো পড়াশোনা করা। এই ভালো মতো পড়াশোনা করা কি বলা হয় তোমার পরীক্ষা পাশের শর্ত। এইরকম শর্তগুলো যদি থাকে তাহলে আমরা ওটাকে বলবো প্রাকল্পিক বচন। তাহলে এটা তো ক্লিয়ার, এর সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, ওই কারণেই এখানে নালটা ব্যবহার করা হয়েছে। এটা যেহেতু শর্তমূলক, যদি তবে বা যদি তাহলে থাকে, যেহেতু এটা শর্তমূলক বা প্রাকল্পিক, তাই প্রাকল্পিক বা শর্তমূলকের সাইন বা সিম্বল বা চিহ্ন হলো বা প্রতীক হলো নাল। এই কারণে আমরা তাকে বলি এইভাবে। ঠিক আছে, এর নাম কি? নাল। নাল এটাকে ইংরেজিতে ইমপ্লাই বলা হয়। ইংরেজিতে বলা হয় ইমপ্লাই। এই ইমপ্লাইটাকে বাংলায় আমরা এই চিহ্নটাকে নাল চিহ্ন বলি। যাই হোক, তাহলে গেল 3টা। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর হলো সমমান বচন। সমমান বচন এই চিহ্ন হলো ত্রিদান। 3 বার সিম্বল বলা হয় এই ত্রিদান। উপরেটা একটু ভেবেছিলাম জাস্ট, এই হলো ত্রিদান। এটা ব্যবহার কম, এটা ব্যবহার খুব কম। এ হয় যদি এবং কেবল যদি। আচ্ছা, তোমরা এর আগে দেখেছো কিনা জানি না, এর আগে জানো কিনা জানো না, জানি না তোমরা কি জানো কিনা। এই ইংরেজিতে যে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন যে 8 প্রকার, প্রোনাউন্সিয়েশন প্রোনাউন যে ইংরেজি গ্রামারে 8 প্রকার, তার মধ্যে একটা আছে রিফ্লেক্সিভ, ঝোঁকপ্রবণ। এর বাংলা হলো ঝোঁকপ্রবণ। ঝোঁকপ্রবণটাকে বলা হয় রিফ্লেক্সিভ। যেমন দিস পেন ইজ মাই সেলফ, এই কলমটি আমারই, মানে এটার মালিক আমি ছাড়া আর কেউ না। এরকম অধিক ঝোঁকপ্রবণ যদি বোঝায়, বেশি অধিকারে থাকা বোঝায়,
ওইটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওই জিনিসটাই এখানে সম্মান বচন যে যদি এবং কেবল যদি। এর উদাহরণ বলি, আমি সেখানে যাব যদি এবং কেবল যদি সে আসে। তার মানে কি, আমি যাব না সে যদি না আসে, আমি যাব যদি এবং কেবল যদি সে আসে, মানে তাকেই আসতে হবে, সে না আসা পর্যন্ত আমি যাব না। এ ধরনের যদি বাক্য বোঝায়, অত্যন্ত ঝোটপ্রবণ কোনো বাক্য বোঝায়, তখন আমরা তাকে বলবো সমমান বচন, যার সিম্বল হলো ত্রিদার। ইংরেজিতে বলা হয় 3 বার সিম্বল, বাংলাতে 3 দাগ, 3টা দাগ। ওইটা লাস্ট হলো আরেকটা হলো কি বলবো এটাকে, নয়ার্থক বচন বা নাসূচক। নাসূচকে আর নাসূচকে লিখবি নাসূচক বচন। এটাকে এই ঢেউ দ্বারা প্রকাশ করা হয়। ঢেউ ঢেউ এটা অস্বীকার করা যায়, অস্বীকার করা। যেমন না সে ভাত খায়নি, না আমি যাইনি, আমি ভাত খাইনি, আমি যাব না, এই নেগেটিভ নয়ার্থক নাসূচক যদি বোঝায় তাহলে ঢেউ হবে। এই যে যেমন কি বৃষ্টি ভিজে, বৃষ্টি পড়েনি, তাহলে কি বৃষ্টি পড়াকে যদি পি ধরে, আমরা তো বৃষ্টি পড়াকে ধরে ফেলছি, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াকে আমরা পি ধরে ফেলছি। বৃষ্টি হয়নি তার মানে কি পি এর সামনে একটা ঢেউ, অর্থাৎ বৃষ্টি এটা নেগেটিভ না, বৃষ্টি পড়েনি, বৃষ্টি হয়নি। এটা কি মাটি ভিজেনি, মাটি ভিজাকে আমরা হচ্ছে কিউ, তাহলে এখানে হলো ঢেউ কিউ মানে নি, নাই, নেগেটিভ, তার অপোজিট, তার অস্বীকার করা। এই এগুলো বোঝায় তাহলে নাসূচক বচন। এই ছিল যৌগিক বচন। আমরা সিম্বল পেলাম কি কি, ডট, ডট হলো যদি সংযোগিক বচন হয়, ফলা, ফলা হলো বৈকল্পিক বচন হয়, নাল, নাল যদি প্রাকৃতিক বচন হয়, আর ত্রিদার যদি সমমান বচন হয়, নেক্সট হলো ঢেউ, ঢেউ হলো যদি নাসূচক বচন হয়। তাহলে আমরা এই 5 ধরনের যৌগিক বচনকে চিনি বা চিনব। তো এই কারণে এটা কিন্তু এইভাবে হয়েছে। এখন দেখো, এখন তোমরা বুঝতে পারো কিনা এই উদাহরণটা। আমার টার্গেট হলো এই উদাহরণ বোঝানোর জন্য যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়নি অতএব মাটি ভিজেনি। যদি বৃষ্টি হয়, পি কে আমরা ধরে, বৃষ্টি হয় আমরা ধরে নিচ্ছি পি, মাটি ভিজবে, ভিজবে বা মাটি ভিজবে ধরে নিচ্ছি কিউ। তাহলে কি এই পি নাল কিউটা কি বোঝায়, যেহেতু যদি দিয়ে আরম্ভ করতে হবে বাক্যটা, নালে যেহেতু পি নাল কিউ আছে তার মানে কি একে যদি দিয়ে আরম্ভ করতে হবে। যদি আগে লিখে দিলাম যদি পি মানে কি বৃষ্টি হয়, যদি এটুকু বুঝে না, যদি বৃষ্টি হয় এটা কি বোঝায়, যদি বৃষ্টি হয়, মানে পি মানে বৃষ্টি হয়, পি মানে বৃষ্টি হয়। আর এই যদিটা লেখা কেন, এই চিহ্নটার জন্য, এই চিহ্নটা শুরু করতে হবে যদি দিয়ে, আর এই চিহ্নটা যদি বসাইতে হবে তাহলে বা তবে, তাহলে। আর কি মানে কি মাটি ভেজা, তাহলে মাটি ভিজে বা ভিজবে, মাটি ভিজবে। তাহলে এই লাইন দিয়ে কি বোঝাইলো, এই নাল কিউ মানে কি বোঝাইলাম এই ক্ষেত্রে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। ওকে, এরপরে এটা মানে কি বৃষ্টি পড়া, তাহলে ঢেউ সামনে আছে মানে কি বৃষ্টি পড়েনি, বৃষ্টি পড়েনি, পড়ার কথা ছিল পড়েনি। নেগেটিভ মানে কি সামনে একটা ঢেউ দিয়ে দেওয়া, আর কিচ্ছু না। তাহলে এটা মানে কি বোঝায়, বৃষ্টি হয়নি বা বৃষ্টি পড়েনি। এটা মানে কি অতএব, অতএব বাংলা তো অতএব এগুলো থাকবে, অতএব বা সুতরাং। আর কি মানে মাটি ভেজা, মাটি ভিজেনি, তার মানে ঢেউ। ওকে, এই ছিল তোমার প্রতীকী যুক্তিবিদ্যার যে বচন 5 ধরনের, এগুলা চেনার উপায়। এরপরে পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই বাক্যগুলোর উপরেই, এই বাক্যগুলোর উপরেই, এই চিহ্নগুলো দিয়েই আমি কিন্তু
তোমাদের বচনমান দেওয়া থাকবে, ওইগুলা দিয়ে একটা সত্যক সারণী আছে, সত্যক সারণীর সাহায্যে সত্যমান যাচাই করা যায়। আর একটা নর্মালি সত্যক সারণী ছাড়াই এমনি সত্যমান যাচাই করা যায়। ওইটা নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো আর দেখো ক্লাসগুলো দেখো, আর ভালো মতো ঘরে বসেই পড়াশোনা করো। করোনাকালীন সময় কিছু করার নাই, একটু ঘরে বসেই পড়াশোনা তোমরা করো, চালিয়ে যাও, নাহলে তো বিপদ। এখন তো যেহেতু একটা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে আমরা সময় পার করতেছি, এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ। আমরা ঘরে বসেই পাঠদান আমরা কষ্ট করে তাও চেষ্টা করতেছি তোমাদের একটু সহযোগিতা করার জন্য, তোমরা যেন পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ো। তো তোমরাও ঘরে বসে একটু আমাদের ক্লাসগুলো অনুসরণ করিও। ভালো থাকো। আল্লাহ হাফেজ।